অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি, মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মোহাম্মদ মাশিকুর রহমান খান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো? জি, ভীষণ ভালো আছি। আমি একটু জানতে চাইছি আপনার কাছে যে BSHRM এর সারা বছরের কার্যক্রমটা কি, আসলে তারা কি করে থাকে? ধন্যবাদ। BSHRM বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মূলত বাংলাদেশের HR প্রফেশনালসদের অ্যাসোসিয়েশন বা সোসাইটি হলেও এটা সারা বাংলাদেশের পেশাজীবীদেরই প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে। আচ্ছা। তখন এটা সরকারের RJC যেটা আছে সেখানে সোসাইটিস অ্যাক্টে রেজিস্ট্রিকৃত এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র মানব সম্পদ পেশাজীবীদের প্রতিষ্ঠান। এটা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে আমাদের প্রতিনিধিত্ব আছে। আমাদের মেম্বার বর্তমানে 3500-র কিছু বেশি আছে। তার মধ্যে আমাদের স্টুডেন্ট মেম্বার আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিজনেস স্কুলে যারা পড়ে, তারপর পেশাজীবীতে যারা এন্টার করে, নবীন পেশাজীবী তারা জেনারেল মেম্বার হয়। তারপরে একটু সিনিয়র হলে অ্যাসোসিয়েট মেম্বার, তারপর ফেলো মেম্বার। আমরা মূলত বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া দরকার সেই কাজগুলি করে থাকি। আমাদের রেগুলার কার্যক্রমের মধ্যে আপনার প্রতি মাসে কমপক্ষে 2টা প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করে থাকি, প্রফেশনাল কাউন্সেলিং করে থাকি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বর্তমানে যেটা সবচেয়ে বেশি দরকার, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি যে কোলাবোরেশন করা, তাদের সাথে আমরা সেটা করে থাকি। বিভিন্ন কোর্স আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জয়েন্টলি করে থাকি। তাছাড়া বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট APFHRM বলে, তার আমরা সদস্য। BSHRM প্রত্যেক দেশ থেকে একটা করেই সদস্য থাকে, বাংলাদেশ থেকে BSHRM সদস্য, এবং APFHRM এর মাধ্যমে ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য। তো আমাদের কার্যক্রমের অন্যতম একটা হচ্ছে যে প্রতি বছর একটা আন্তর্জাতিক সম্মেলন করা। আচ্ছা। সেই আন্তর্জাতিক সম্মেলন করার উদ্দেশ্যটা হচ্ছে যে সারা বিশ্বে তারা কিভাবে মানব সম্পদ উন্নয়ন করছে, লেটেস্ট HR প্র্যাকটিসেস কি আছে, সামনে কি আসছে, সেটার সাথে আমাদের দেশের যে পেশাজীবী আছে তাদেরকে পরিচিত করে দেয়। মানে বিশেষত মানব সম্পদ উন্নয়নকে আরো বেশি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সেটা সম্পর্কে আসলে আপডেটেড ধারণাটা আপনারা আসলে নিয়ে আসছেন বিভিন্ন রকম আন্তর্জাতিক সম্মেলন থেকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে এসেছেন আপনি, সেখানকার অভিজ্ঞতা আমি একটু জানতে চাইবো। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল? ধন্যবাদ। এটা আমাদের আসলে জানা দরকার। আমাদের আরেকটা কার্যক্রম হচ্ছে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আমরা ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, এদের যে HR অ্যাসোসিয়েশনগুলো, ন্যাশনাল HR অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের সাথে আমাদের একটা জয়েন্ট কোলাবোরেশন আছে। আমরা এক্সচেঞ্জ ভিউজ এক্সচেঞ্জ করি, নলেজ শেয়ারিং করি। তো সেই হিসেবে শ্রীলঙ্কার অভিজ্ঞতা আমি বলবো। আমি প্রথমে 22 থেকে 26 তারিখে শ্রীলঙ্কাতে ছিলাম। শ্রীলঙ্কা এক্সিলেন্ট, তাদের HR প্র্যাকটিস আপনি জানেন নিশ্চয়ই যে শ্রীলঙ্কায় প্রায় 100% শিক্ষিত, এবং তাদের যে প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি, আমার মনে হয় যে আমাদের আমি নিজেও আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভার করতে পারবো, তারা তার চেয়ে অনেক বেশি করতে পারবে। তার কারণ তারা বেস্ট HR প্র্যাকটিস তারা ওখানে করে। আমরা একটা শ্রীলঙ্কায় ফ্যাক্টরি ভিজিট করেছিলাম, সেখানে দেখলাম যে বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম তারা গ্রহণ করে থাকে, এবং টিম বিল্ডিং অ্যাক্টিভিটিসগুলা ফ্যাক্টরির ভিতরে সেখানে তারা করে থাকে। যেমন প্রত্যেকদিন একটা টিম, বিভিন্ন টিম আছে একটা প্রোডাকশন ইউনিটে, প্রত্যেক টিমের ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ গুলা বের করে নিয়ে আসার জন্য একটা জায়গা আছে। সেখানে তারা প্রত্যেক একটা কার্ড আছে, সেখানে তার
একটা ক্রিয়েটিভ আইডিয়া থ্রো করলো। বাহ। সেটা তখন দিন শেষে ওই টিমে তখন ডিসকাস করে, টিম আচ্ছা। থেকে একটা দুইটা ক্রিয়েটিভ আইডিয়া নেয়, সেটা আবার টপ ম্যানেজমেন্টে ডিসকাস করে, এবং যার আইডিয়াটা অ্যাকসেপ্ট হবে যে তাকে ইয়ে করে পুরস্কৃত করে। তারপর তাদের বার্থডে সেলিব্রেট করে। আচ্ছা। যে সবার বার্থডে তো প্রত্যেক দিন করা সম্ভব না, এই মাসে কার কার বার্থডে আছে একদিন সেলিব্রেট করে সবার সাথে। এ ধরনের অনেক ভালো ভালো প্র্যাকটিস তারা করে থাকে। আচ্ছা। এবং তাদের অ্যাক্ট আইনগুলাও যথেষ্ট ইয়ে। আর তারপর আমি গেলাম ভারতে দেখলাম শ্রীলঙ্কায়ও সিআইপিএম তাদের ইনভাইটেশনে আমি গিয়েছিলাম, আমাদের একটা প্রতিনিধি দল আমার সাথে ছিল, ভারতেও একটা প্রতিনিধি দল আমার সাথে ছিল। ওখানে চার্টার্ড ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, ওখানে এইচআর মিনিস্ট্রি আছে, এবং তাদের তত্ত্বাবধানে সরকার এবং প্র্যাকটিশনার্সদের মধ্যে একটা খুব ভালো কানেক্টিভিটি আছে, এবং প্যাট্রোনাইজ করে গভর্নমেন্টও। আর ভারতে যেটা দেখলাম, ভারতের আপনার কনফারেন্সটা ইনঅ্যাগোরেট করলেন ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল, এবং ইনঅ্যাগোরাল সেশনে বক্তব্য রাখেন যে কর্ণাটকায় হয়েছিল আপনার বেঙ্গালুরুতে। সেখানকার যে মুখ্যমন্ত্রী, সেখানকার রাজ্যের যে গভর্নর এবং সেন্ট্রাল মিনিস্টাররা ওই অনুষ্ঠানে ছিলেন। ইভেন কি এডুকেশন মিনিস্টার যিনি, তার থাকার কথা ছিল, উনি একটা সেশনে উনি প্যানেল ডিসকাশন হিসেবে। এবং দেখলাম যে তাদের অনেক গভীরতা জ্ঞানের, এবং তারা গভর্নমেন্ট এই এইচআর যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে অনেক এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয়, তারা অনেকগুলি আইডিয়া আমরা পেলাম, যেটা আমরাও ফেস করছি, অনেক রকম আইডিয়া শেয়ারিংও হয়েছে, আইডিয়া শেয়ারিং হয়েছে, যেমন আমরাও ফেস করছি, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। ভারত কিন্তু সেটা করতে যাচ্ছে, যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে কথা আছে, যে একটা দেশের যে মানব সম্পদ আছে, সেই মানব সম্পদের অবস্থানটা কোনো এক সময় এসে তারা মানব সম্পদ নির্ভর হয়ে পড়ে। আমরা কিন্তু বাংলাদেশ এই অবস্থায় আছি। আমাদের সর্বশেষ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট অনুসারে 2018-এ 15 বছর বা তার নিচের জনসংখ্যা হচ্ছে প্রায় 34%, এবং 65% জনসংখ্যা 15 থেকে 64-র মধ্যে যারা কর্মক্ষম। আর মাত্র 0.5% হচ্ছে 64-এর পরে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের জনসংখ্যা, ধরেন আমিও প্রায় এই এজে পড়ে যাচ্ছি, কিন্তু আমি মনে করি আমি আরো 10-15 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেন তো আমরা করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই কর্মক্ষম জনসংখ্যাটা, তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাবো? তাদের জন্য কিন্তু কর্মসংস্থান প্রতি বছর ধরুন প্রায় 1.5 বিলিয়ন কর্মক্ষম মানুষ বেরোচ্ছে, তাদের জন্য কিন্তু কর্মসংস্থান আমাদের দেশে হচ্ছে না। আমাদেরকে বিশ্ববাজারের দিকে তাকাতে হবে। এখন তাকিয়ে থাকলে তো চলবে না, আমাদেরকে তো তাদের মতো করে আমাদের জনসম্পদকে তৈরি করতে হবে। এই অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর থেকে শুরু করে রাজ্যসভার, তারা এইগুলো নিয়ে খুব চিন্তা করেন, এবং পেশাজীবীদের সাথে সম্পৃক্ত করে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার অনেকগুলি বিষয় আছে। আচ্ছা, একটি বিষয় আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন শ্রীলঙ্কাতে একটি ফ্যাক্টরিতে গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন রকম বেস্ট প্র্যাকটিস আপনারা দেখেছেন। আমাদের বাংলাদেশেও কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক বেস্ট প্র্যাকটিসগুলো এখন অ্যাপ্লাই করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি মনে করছেন যে শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে আসলে আমরা কোথায় পিছিয়ে আছি বা কোন জায়গাতে আসলে এগিয়ে আছি? খুব ভালো বলেছেন। আমাদের দেশে যে নেই আমি বলবো না, আমাদের দেশে অনেক ভালো বিষয়, অনেক ভালো প্র্যাকটিস আছে, বাট তার পার্সেন্টেজ খুব কম। যেমন ধরুন আমি এই দুইটা দেশেরই বিভিন্ন কনফারেন্স সেশনগুলোতে বা ইন্ডিভিজুয়ালি আমি মিটিং করেছি, যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ পিপুলস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের যে বর্তমান সেক্রেটারি জেনারেল এবং এই সিআইপিএম ইউকের চেয়ারম্যান, এবং উনি সামনে ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ওনার সাথে আমি এক্সক্লুসিভ মিটিং করেছি, এবং উনি বলেছেন যে আমাদের জনসম্পদ উন্নয়নের জন্য যে যে পরামর্শ বা যা সহযোগিতা করা দরকার উনি আমাদেরকে করবেন। তার কারণ বাংলাদেশ একটা এমার্জিং ইকোনমিক কান্ট্রি,
এবং আমাদের ওই যে বললাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার আছে, আমাদের জনসংখ্যা আছে, আমাদের শুধু যেটা জনসম্পদে রূপান্তর করা। আর যেটা আমি বলছিলাম যে এই দুই দেশের যে অ্যাপ্রোচটা, ফ্যাক্টরি প্র্যাকটিসটা আপনি বললেন যেটা, তাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি আমাদেরকে পাঠিয়েছো যেটা তোমাদের বেস্ট প্র্যাকটিস হয় সেখানে নাকি? তো তারা যেটা বললেন, না, আমাদের 95% ইন্ডাস্ট্রিগুলোতে, ফ্যাক্টরিগুলোতে এই ধরনের প্র্যাকটিস চালু আছে, বাট আমাদের হলো রিভার্স। হয়তো 5% ফ্যাক্টরিতে পাবো যে খুব বেস্ট এইচআর প্র্যাকটিস হয়। তো এই জন্য আসলে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ দরকার, আমাদের পলিসিগত কিছু চেঞ্জ দরকার আছে। আচ্ছা, বর্তমানে টেকনোলজির যুগে আসলে মানব সম্পদটা কিভাবে কাজে লাগানো সম্ভব বলে মনে করছেন? এটা তো খুবই একটা প্রাসঙ্গিক এবং বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে। ধরেন আমরা এখন বলি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আমরা প্রবেশ করেছি। সারা বিশ্বে এখন যেমন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে 1760 থেকে 1840 হবে, তখন আমরা দেখেছি যে কটেজ ইন্ডাস্ট্রিজ থেকে হ্যান্ডলুম বা এই ধরনের মেকানাইজেশনে চলে আসছে। তারপরে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় 1860 থেকে 1940 পর্যন্ত। তখন কিছুটা আইটি ইন্টিগ্রেশন হয়, কম্পিউটারাইজেশন হয়। 1940 থেকে 2000 পর্যন্ত, 2010 পর্যন্ত কিন্তু আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ছিলাম, যখন আইটি ইন্টিগ্রেশন হয়েছে। আমরা দেখেছি যে 1996-এ বা 2000-এ আমি বিদেশ যাচ্ছিলাম, হিথ্রো এয়ারপোর্টে দেখলাম যে সেলফোন নিয়ে কথা বলছেন অনেকে। আমি তখন চিন্তা করতে পারিনি আমাদের দেশে এরকম, আমরা তো তখন দেশেই সেলফোন পাই না, বাট আমরা অনেক পিছিয়ে আছি। আমি এটা বলতে চাচ্ছি, ইন্ডাস্ট্রি 4 যেটা বলছে যে এখানে আপনার রোবোটিক সিস্টেম চলে আসছে। অনেক মানব সম্পদ যে কাজগুলি করতেছে সেগুলো রোবট অনেক কাজ করে ফেলবে, বাট তাতে কি মানব সম্পদের কমবে? আসলে তা না, মানব সম্পদের চাহিদা সারা সময় থাকবে। তো আমি এই দিক থেকে দেখব যে তাদের এই টেকনোলজির যুগে তারা যতটুকু, আমরা এখন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে যে শিক্ষা আমরা দিয়ে থাকি, তারা 20 বছর 30 বছর আগে দিয়েছে। আমরা এখন ওই অবস্থানে আছি, কিন্তু তারা এখন চিন্তা করছে যে 10 বছর পরে আমাদের কি এডুকেশন দরকার। ওই যে আমি বললাম 15 বছরের নিচে আমাদের জনসংখ্যা গোষ্ঠী আসছে, তারা যে ওয়ার্কফোর্স হিসেবে আসছে, তাদের জন্য আমরা কি শিক্ষা দেব, কি কর্মসূচি দেব। এই জন্য এখানে টেকনোলজির যুগে মানব সম্পদ উন্নয়নের খুবই জরুরি দরকার, এবং এখানে আমাদের বিকল্প নাই কোনো। আচ্ছা, মানব সম্পদ উন্নয়নে সরকারের কি ভূমিকা আছে বলে মনে করেন? এক্স্যাক্টলি, সরকারের ভূমিকা ছাড়া তো আসলে কোনো কিছু করা সম্ভব না। আমি বলবো বর্তমান আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার এই মানব সম্পদ উন্নয়নে যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন। আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্ট্রাল কাউন্সিল আছে, যেটার মাননীয় প্রধানমন্ত্রী ওটার চেয়ারপারসন, বাট এটাকে আরও কার্যকর করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 আছে, যেটা অত্যন্ত, আমি শ্রীলঙ্কা এবং ভারতের সাথে কথা বলেছি, ওদের যে এইচআর প্রেসিডেন্ট, আমরা 3 জনে সভা করেছি, আমাদের লেজিসলেশন আইন কোন জায়গায় কীরকম আছে। তাতে আমি দেখেছি যে আমাদের আইন অনেক ভালো। বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, এখানে প্রায় 25টা আইন এবং বিভিন্ন অধ্যাদেশ, এগুলির সমন্বয়ে 2006-এ আমাদের পার্লামেন্টে বাংলাদেশ লেবার অ্যাক্ট পাস হয়। তারপর 2013-এ অ্যামেন্ডমেন্ট হয়, 2015-এ রুলস হয়, 2018-এ আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। বাট একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, যে তাদের অনেকগুলি বিচ্ছিন্ন আইন আছে, যেমন আপনার ওয়েজ অ্যাক্ট একটা আছে, ফ্যাক্টরি অ্যাক্ট আছে, তাদের শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আছে। আমরা করেছি কি, সবগুলিকে একসাথে এনেছি, যার জন্য এখন আর কারো বুঝতে অসুবিধা হয় না। তখন একটা আইনের রেফারেন্স খুঁজতে একজন লয়ারকেও বা একজন আইন বিশেষজ্ঞকেও অনেক বই খুঁজতে হতো, এখন এটা পাওয়া যায়। কিন্তু আমরা পিছিয়ে আছি কোন জায়গায়? 2টা দিকে। একটা হলো প্রয়োগের দিকে, আমাদের খুব সুন্দর আইন আছে,
বাট আমরা সার্ভে করে দেখেছি যে 90% ফ্যাক্টরিজ বা এমপ্লয়াররা বা এমপ্লয়িরাও আমি বলবো এই আইন প্রতিপালন করে না, আমরা মানি না। এটা একটা ড্রব্যাক। এত চমৎকার আইন আছে, এখন প্রধানমন্ত্রী নিজে তো এসে প্রয়োগ করবেন না, উনি তো মেকানিজম করে দিয়েছেন। এটা আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব, সরকারের বিভিন্ন এজেন্সি আইনটা মেনে চলা। আরেকটা হলো যে এই আইনে একটা ড্রব্যাক সবচেয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের যারা হোয়াইট কলার এমপ্লয়ি, যারা কিনা এই আইনটা প্রয়োগ করে, তারা এই আইনের আওতায় নেই। শুধু শ্রম আইনের আওতায় শ্রমিক সংজ্ঞায় যারা পড়বে তারা আছে, এবং সবগুলি প্রতিষ্ঠানও এর মধ্যে নাই। অনেক দাতব্য প্রতিষ্ঠানের নামে বা অনেক হসপিটালের নামে যারা আছে, তারা আবার এই আইনের আওতার বাইরে আছে। আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে, আমি ওদের সাথে আলাপ করে দেখেছি যে আমরা এক্সচেঞ্জ করব। ওদের আইনগুলা কি আছে ওরা আমাকে দিবে। ইন্ডিয়া HR এর প্রেসিডেন্ট উনি বলেছেন আমাকে দিবেন, আমি আবার তাদের সাথে শেয়ার করে আমরা এটাকে 3 দেশে কিভাবে আরো বেশি উন্নত করা যায়। তো দে অ্যাপ্রিসিয়েটেড আওয়ার অ্যাক্ট, বাট আমাদের এটার মধ্যে হোয়াইট কলার এমপ্লয়িরা নাই, যার জন্য এটা এমপ্লয়মেন্ট অ্যাক্ট করার দরকার। ভারত এবং শ্রীলঙ্কায় আপনার ম্যানেজিং ডিরেক্টর থেকে সুইপার পর্যন্ত কার কি পে হবে, তারা প্রত্যেকেই কিন্তু আইনের আওতায় আছে। আমাদের এখানে শুধু শ্রমিকদের জন্য এই আইনটা প্রযোজ্য। কাজে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং সংশ্লিষ্টদের দৃষ্টি, ল মেকার্সদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই শ্রম আইনটা যাতে সংশোধন করে এমপ্লয়মেন্ট অ্যাক্ট করা হয়। তাহলে হবে কি, সবাই এঙ্গেজড হবে, সবার প্রোডাক্টিভিটি বাড়বে। আমি কাজ করছি, আমাদের একজন এমপ্লয়ি কাজ করছে, এই আইনটা প্রতিপালন করছে, ইমপ্লিমেন্ট করছে তারা, কিন্তু তারা আইনের সুবিধাটা পাচ্ছে না। তখন আপনি তাদের কাছ থেকে জোর করে তো প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি, সার্ভিস কোয়ালিটি আশা করতে পারি না। যার জন্য এমপ্লয়মেন্ট অ্যাক্টটা করা দরকার। আর আমাদের জন্য ওদের দেশগুলোতে আছে, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়ায় HR মিনিস্ট্রি আছে, আমাদের HR মিনিস্ট্রি করা দরকার। তো আমি যেটা বলছিলাম স্পেসিফিক্যালি সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, কোর্স কারিকুলামে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার কোলাবোরেশন করতে হবে, যাতে নাকি আমাদের ছেলেরা মেয়েরা ছাত্র অবস্থায় থাকতেই তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো, এটা অবশ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিচ্ছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলা, যেমন আমাদের মতো বা আমাদের চেয়ে যারা ভালো আছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তাদেরকে ফ্যাকাল্টি হিসেবে নিচ্ছে। তো এটার একটা নীতিমালা প্রণয়ন করা দরকার। এবং এটার শেষে না, অনেক ইউনিভার্সিটিতে আপনি দেখবেন শেষে একটা ক্যারিয়ার কাউন্সেলিং করে, অথবা ওরিয়েন্টেশন, বা আরেকটা বিষয় ভারতের রাষ্ট্রপতি বলেছেন যে এই যে আমরা ইউনিভার্সিটি থেকে যে অ্যাটাচমেন্টে পাঠাই বা ইন্টার্নশিপে পাঠাই, দেখা যায় কোনো রকম ইন্টার্নশিপ করে না, অথবা যে ইন্ডাস্ট্রিতে যায় সবচেয়ে যেটা নাকি লেস ইম্পর্টেন্ট জায়গা আছে তাদের একটু কোনো রকম দিয়ে ইন্টার্নশিপ 6 মাস বা 4 মাস শেষ করে ফেরত পাঠিয়ে দেয়। তা করা উচিত না। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা উচিত, এবং আমাদের যে সমস্ত এমপ্লয়াররা আছে তাদেরও তো দক্ষ জনশক্তি দরকার। তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্রাবস্থায় শুরুতেই ইনটেকের সময় থেকেই তাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে পরিচিত করে দেওয়া দরকার, যাতে তারা পাশ করার পরে হতাশায় না ভোগে। অবশ্যই, আসলে সমাজ এবং রাষ্ট্রকে বদলানোর আগে নিজেকে বদলানো উচিত, নিজের চিন্তা ভাবনাগুলোকে আমার মনে হয় আরো বেশি পলিশ করা উচিত। খুব ভালো লাগলো, অনেক চমৎকার ভাবে আমাদের আজকে সন্ধ্যাটা কাটলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।